বাড়িতে আমি আর মা থাকি। দেবনাথ আমাকে বৌদি বলেই ডাকে। আমিও অবশ্য ওকে দাদা বলেই ডাকি। আমি দেখতে খুব সুন্দরী আর সেই রকম কামুকি ফিগারের মেয়ে। মিডিয়াম সাইজের আপেল আর গড়নটা খুব আকর্ষণীয়। হালকা মেদ আছে। আমি ওর থেকে হাইটে খাটো। আমি ওর থেকে 2 বছরের বড়, তবে প্রায় সমবয়সী বলা যায়। আমার অবশ্য অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছে। আমার স্বামী আমার থেকে প্রায় 8 বছরের বড়। আমার একটা ছেলে আছে, ছেলেটি স্কুলে পড়ে। প্রথম দিন থেকেই আমার উপর দেবনাথের লোভ ছিল। ও মনে মনে ভাবতো আমি যদি ওর বউ হতাম তাহলে খুব ভালো হতো। আমাকে লাগানোর ওর খুব ইচ্ছা। একবার যদি সুযোগ পেত তাহলে ও ধন্য হতো। আমাকে ভেবে এতদিন কতবার যা হাতের কাজ করেছে তার ঠিক নেই। কিছুদিন হলো ওর জবের ছুটি চলছে, তাই সারাক্ষণ বাড়িতে শুয়ে বসে ওর দিন কাটছে। আর সেই জন্য ইদানিং ও আমার উপর নজরটা একটু বেশি দিচ্ছে। আমি বাড়িতে অবশ্য নাইটি পরে থাকতে পছন্দ করি। ওর জানালার ধারে কিছু ফুলের গাছ আছে। প্রতিদিন আমি বিকেলে জল দিতে যাই ফুলের গাছে। যখন জল দেওয়ার জন্য ঝুঁকে যাই তখন ও জানালার পাশ থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে আর নিজে নিজে জলে পড়ে মরে, কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। ও আরও একটা জিনিস লক্ষ্য করে দেখলো, আমার মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে, কিন্তু কেন থাকে সেটাও জানি না। একদিন ও মা আর বোন ও কাকার বাড়ি গেল, কিন্তু তাতে কি, এদিকে আমি আর আমার স্বামী এবং শাশুড়ি তো আছি। কী করে সুযোগ পাবে সেটাইও ভাবতে লাগলো। তখন সকাল 10টা বাজতে চলছে। হঠাৎ ও শুনতে পেল আমার শাশুড়ির কান্না। ও এবার দেখতে উপরে আসলো। এসে শুনতে পেল আমার শাশুড়ির ছোট বোন খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গেছে। আমার বর বলল, চলো আমরা সবাই গিয়ে দেখে আসি। আমি বললাম, আমি যাব না, আমার ভালো লাগছে না। আমার বর বলল, ঠিক আছে, আমি আর মা গিয়ে দেখে আসি, তুমি বাসায় থাকো। এবার আমার ছেলেটা জেদ ধরলো সেও যাবে। অবশেষে আমার বর, শাশুড়ি আর আমার ছেলেটাকে নিয়ে ওরা চলে গেল। আর যাবার সময় আমার বর দেবনাথকে বলে গেল, তোমার বৌদি একা থাকবে, একটু দেখিও। ও মনে মনে হাসলো আর বলল, বিড়ালটাকে শুটকির পাহারায় দিয়ে গেলে। ও আর কিছু না বলে নিচে চলে গেল, কারণ ওকে রান্না করতে হবে, যেহেতু ওর মা আর বোন নেই। যাবার সময় ও আমাকে বলল, বৌদি রান্নার কাজে কোনো দরকার হলে তোমাকে ডাকবো, তুমি একটু আসিও। 30 মিনিট পর আমি জল নিতে গেলাম। জল ধারা থেকে জল এসে প্রত্যেক বাড়িতে। আমি ওকে ডেকে জল নিয়ে যেতে বললাম। ও এবার জল নিতে বালতি নিয়ে আসলো। আমি জল নিচ্ছি আর ও দাঁড়িয়ে রইল। এমন সময় আমি ওকে বললাম, তুমি কি রান্না শুরু করে দিয়েছো? ও বলল, না গো, এখন শুরু করব, জলটা আগে নিয়ে যাই। আমি বললাম, তোমাকে আর রান্না করতে হবে না, আমি দুজনের জন্য রান্না করতেছি। ও এবার একটু ন্যাকামো করে বলল, না থাক, আমি রান্না করে নিব। আমি ওর ন্যাকামো বুঝতে না পেরে বললাম, না না, আমি করব বললাম তো। ও বলল, ওকে ঠিক আছে, তাই হবে, থ্যাংক ইউ। আমি একটা মিষ্টি হাসি দিয়ে জল নিয়ে চলে আসলাম। ও এবার ভাবতে লাগলো কী করে আমাকে রাজি করাবে। সাহস করে কিছু বলতে পারছে না, যদি আমি কাউকে বলে দিই। ও ভাবলো, এখন কি করা যায়, কিছু তো একটা করতে হবে। ঘন্টাখানেক পর আমি ওকে ডাক দিলাম। ও বিড়ালের মতো ছুটে আসলো। এসে দেখলো আমি এখনো রান্নাঘরে রান্না করছি। এদিকে খুব গরম পড়েছিল, তাই আমি ঘেমে গিয়েছিলাম। ও বুঝতে পারলো ভিতরে কিছু পড়িনি, কারণ ঘেমে গিয়ে ফুটে উঠেছে। ওর মনে হলো এখনই জড়িয়ে ধরে আপেল। এইসব ভেবে ওর শরীর যেন নড়ে উঠল। এদিকে আমি রান্নার কাজে ব্যস্ত। আমি বললাম, আমাকে একটু গুঁড়া মরিচ এনে দাও তো। ও আমার কথার আজ্ঞা হয়ে ওদের রান্নাঘর থেকে মরিচ এনে দিল। ও ভাবতে লাগলো বৌদির সঙ্গে একটু ভালো করে মিশতে হবে, তা না হলে মালটাকে পটানো যাবে না। ও আমাকে বলল, আমি কিছু হেল্প করি, আমার একা একা বসে থাকতে ভালো লাগছে না, বলো কী করতে হবে। আমি বললাম, কি আর করবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো। আমি রান্না করতে থাকলাম আর ও গল্প করা আরম্ভ করলো। ও কথা বলতে বলতে আমার দিকে বারবার দেখতে লাগলো, আর ওর মন ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকলো। ও একটা কোয়ার্টার পরেছিল, ভিতরে কিছু ছিল না, তাই ওটা যে বড় হচ্ছে তা বোঝা যাচ্ছে। ওর মনে হলো মাগিকে এখনই কিস দিতে আরম্ভ করি। আমি ওকে বললাম, একটা ছোট্ট কড়াই নামিয়ে দাও তো রান্নাঘরে সানসেট থেকে। আমি একটা টুল এনে দিয়ে বললাম, এইটাতে উঠে নামিয়ে দাও। ও বলল, তুমি টুলটা একটু ধরো, আমি উঠছি। আমি এবার টুলটা ধরলাম। দেবনাথ টুলে উঠলো। টুলে ওঠার সঙ্গে সঙ্গে যন্ত্রটা ঠিক আমার মুখের সামনে চলে এলো। আমার এবার চোখ পড়লো ওর দিকে। ও উপর থেকে আপেল ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি ওকে বললাম, পেলে কড়াইটা? ও ইচ্ছা করে বলল, না গো,
আমি বললাম, ভালো করে দেখো, ওখানেই তো আছে। ও খোঁজার ভান করে আমার মুখে ঠেকিয়ে ধরলো। আমি গন্ধ শুকলাম, তারপর মুখটা সরিয়ে নিলাম। ও এবার কড়াইটা নামিয়ে দিল। তারপর খানিকটা গল্প করে ও স্নানে যাবে। আমাকে জিজ্ঞাসা করলো, তোমার স্নান হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তুমি স্নান করে এসো আর ভালো করে সাবান মেখে নিও। ও এবার ঠিক মতো বুঝতে পারলো আমি কেন এই কথা বললাম। ও দেরি না করে স্নান করতে চলে গেল। আমি এদিকে রান্নার কাজ প্রায় শেষ করে নিলাম। ও স্নান করতে করতে আমাকে ভেবে একবার হাতের কাজ সেরে দিল। প্রায় 1 ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে এলো। আমি বললাম, বাবা, এতক্ষণ লাগে পুরুষ মানুষের স্নান করতে? স্নান করেছিলে নাকি অন্য কিছু করেছিলে? ও বলল, অন্য কিছু বলতে? আমি বললাম, ইস ন্যাকা, অন্য কিছু মানে আবার বলে দিতে হবে নাকি? ও এবার আরও সাহস পেয়ে গেল। দেবনাথ বলল, কি আর করব বলো, আমার তো আর তোমার মতো সুন্দরী বউ নেই। আমি বললাম, কেন, গার্লফ্রেন্ড নেই? ও হতাশার সুরে বলল, না গো, আগে ছিল, এখন নেই। আমি বললাম, ও আচ্ছা, রান্না হয়েছে, এখন খেয়ে নাও। এবার আমরা দুজনেই একসাথে খেতে বসলাম। খাওয়া শেষ করে আমি বললাম, তুমি একটুখানি আমার ঘরে গিয়ে বসো, আমি আসতেছি। ও আর কিছু না বলে সোজা আমার রুমে গিয়ে বসলো। কিছু সময় পরে আমি এসে সব জানালা দরজা বন্ধ করে দিলাম। ও বলল, সব বন্ধ করছো কেন বৌদি? আমি বললাম, আরে গাধা, এসি চালু করব, সেই জন্য বন্ধ করলাম। দেখছো না আজ খুব গরম। তারপর আমরা খাটে পাশাপাশি বসে কথা বলতে লাগলাম। হঠাৎ ও আমার সংসারের কথা জিজ্ঞেস করতে লাগলো। আমি বললাম, এই সংসারে কেউ আমাকে সোহাগ করে না, আমার আর ইচ্ছে করে না। ও বলল, বৌদি, এসব কি উল্টোপাল্টা বলছো? তোমাকে দেখলে তো মনে হয় না তুমি এত কষ্টে থাকো। আমি বললাম, আসলে তুমি তো শুধু উপরেরটা দেখো, ভেতরের খবর তো জানো না। ও বলল, কেন, কি হয়েছে? তোমাকে কেন ভালোবাসে না? তুমি তো দেখতে বেশ সুন্দরী আর কামুকি। এত সুন্দর ফিগারের মেয়ে হয়েও দাদা তোমাকে ভালোবাসে না? আমি বললাম, আসলে আমার পরিবার তেমন একটা উচ্চ মানের নয়, তাই ওরা একটু আমাকে অন্যরকম চোখে দেখে।